আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আলোচনার বিষয় বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো। আমরা সকলে জানি চৈতন্য পূর্ববর্তী দুজন শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা হলেন বিদ্যাপতি চণ্ডীদাস এবং চৈতন্য পরবর্তী জনপ্রিয় বৈষ্ণব পদকর্তাদের মধ্যে রয়েছেন জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখরা। গোবিন্দ দাস শুধুমাত্র একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন এমনটা নয়, তার পাশাপাশি তিনি দার্শনিক, ভক্ত বৈষ্ণব, তত্ত্ববিদকারী জ্ঞানী ব্যক্তিও ছিলেন বটে। অবশ্য তার রচিত অধিকাংশ পদের মধ্যেই আমরা বৈষ্ণব রসতত্ত্বের কাব্যময় প্রকাশ পেয়ে থাকি। অনেক সমালোচক মনে করেন তিনি এই বৈষ্ণব পদ রচনার ক্ষেত্রে বিদ্যাপতির পদাঙ্ক অনুসরণ করেছেন, তাই তাকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায়ও ভূষিত করে থাকেন। প্রসঙ্গত আমরা বল্লভ দাসের মন্তব্যটি গ্রহণ করতে পারি। বল্লভ দাস কি বলছেন? বল্লভ দাস বলছেন যে ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা, গাইলেন কবি বিদ্যাপতি তাহা হইতে নহে নুন, গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। অর্থাৎ যে ব্রজের মধুর লীলা গিয়েছেন কে? সেই মৈথিল কবি বিদ্যাপতি। সেই ব্রজের মধুর লীলার মতো গোবিন্দ দাসও যে কবিত্ব গুণের প্রকাশ ঘটিয়েছেন তাও কোনো অংশে কম নয়। তাই গোবিন্দ দাসকে তিনি দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করলেন গোবিন্দ দাস এবং বিদ্যাপতির সমিলতা দেখে। গোবিন্দ দাস বৈষ্ণব সমাজে একজন বিশেষ শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। এই মহান কবির জন্ম ষোড়শ শতাব্দীর মধ্যভাগে কাটোয়ার নিকটবর্তী শ্রীখণ্ড গ্রামে মাতুতালয়ে। তার মাতামহ ছিলেন জনপ্রিয় ব্যক্তি দামোদর সেন, তার পিতা চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা দেবী। সমালোচকদের অভিমত প্রথম জীবনে তিনি শাক্ত ধর্মে বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে শ্রীনিবাস আচার্যের কাছে এসে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং এরপরই তিনি বৈষ্ণব পদাবলী রচনায় মনোনিবেশ করেন। গোবিন্দ দাসের একটি জনপ্রিয় সংস্কৃত নাটক হল সঙ্গীত মাধব। গোবিন্দ দাসকে আমরা বিদ্যাপতির ভাবশিষ্য বলে থাকি। এই বিদ্যাপিত ভাবশিষ্য বলার অন্যতম কারণ হল তিনিও বিদ্যাপতির ন্যায় ব্রজবুলি ভাষায় বহু পদ রচনা করেছেন। গোবিন্দ দাস যেহেতু চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব পদকর্তা, তাই তার পদে অনেকাংশেই যেন চৈতন্য প্রভাব বিদ্যমান। তাই আমরা দেখব তিনি যে গৌরাঙ্গ বিষয়ক পদে আবার যে চৈতন্যের রূপ মুগ্ধতার বা রূপ চিত্রতা অঙ্কন করেছেন, তাতেও যেন আবার কৃষ্ণের মোহনমূর্তিরই ছাপ স্পষ্ট। সেই অভিনব হেমকল্পতরুর বর্ণনায় তিনি কি বলছেন নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। অর্থাৎ সেই নয়নজুড়ের যে অশ্রুধারা সে যেন সেই নিরঘন সিঞ্চনের মতো, অর্থাৎ সেই আকাশের মেঘের বর্ষণের মতো। সে তা যেন সর্বত্রকে পুলকিত করে দিয়েছে। তার সমগ্র শরীরে যে বিন্দু বিন্দু করে যে ঘাম জমেছিল তা যেন চুয়ত হয়ে সেই বিকৌশিত হয়ে চলেছে তার দেহরূপ। এই পদের শেষাংশে গোবিন্দ দাস আক্ষেপ প্রকাশ করছে যে শ্রী চৈতন্যদেবের তিনি সরাসরি সাক্ষাৎ লাভ করতে পারেননি, তার সান্নিধ্য পাননি। এই আক্ষেপময়তাও কিন্তু এই পদে রয়েছে। কিন্তু দেখুন তার যে মোহনমূর্তির রূপ বর্ণনা করেছেন তার সঙ্গে যেন অনেকটাই মিল খেয়ে যায় কৃষ্ণের মোহনমূর্তি রূপের বর্ণনা। এই রূপদক্ষ গোবিন্দ দাস শ্রীকৃষ্ণের পূর্বরাগের চিত্র বেশ অভিনবভাবে অঙ্কন করেছেন। তার পদের মধ্যে দেখিয়েছেন শুধু রাধা নয়, কৃষ্ণ রাধার লাবণ্যময়ী রূপের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছে। যখন তার দেহের সৌন্দর্যময় লাবণ্যময়ী রূপ জ্যোতি যেখানে যেখানে পড়েছে সেই স্থানে যেন বিদ্যুৎ চমকে গিয়েছে। সেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলছেন যাহা যাহা নিকষ হয় তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি। যেখানে যেখানে সেই তনুজ্যোতির বিচ্ছুরিত হয়েছে সেখানে সেখানেই যেন বিদ্যুৎ চমকে গিয়েছে। এই ব্যাখ্যা দিয়েছেন। কৃষ্ণ রাধার যে রূপে মুগ্ধ হয়েছেন তার পাশাপাশি রাধাও যে কৃষ্ণের রূপের মুগ্ধ হয়েছিলেন সেই ব্যাখ্যাও কিন্তু গোবিন্দ দাস তার বহু পদে দিয়েছেন। আমরা জানি গোবিন্দ দাসকে আমরা অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা রূপে বিবেচিত করে থাকি।
তাই এই অভিসার পর্যায়ের পদ রচনার ক্ষেত্রে আমরা দেখব গোবিন্দ দাস বেশ কিছু জনপ্রিয় পদ রচনা করে গিয়েছেন। কৃষ্ণের আহ্বান আসার পূর্বাবস্থায় গোবিন্দ দাসের অঙ্কিত রাধা গোপন প্রস্তুতি নিয়েছে। তার অঙ্কিত রাধা পথের সমস্ত বাধাকে অনায়াসে পার করবার জন্য বাড়ির উঠোনে বিপদসংকুল পথ নির্মাণ করেছে। সেই পথে তিনি জল ঢেলে হেঁটেছে, পায়ের নুপুর বেঁধে নিয়ে যাতে শব্দ না হয় সেইভাবে হেঁটেছে, পথে কাটা বিছিয়ে তার উপরে হেঁটেছে। এই ব্যাখ্যায় গোবিন্দ দাস কি লিখছেন? বলছেন, কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহ ঝাপি গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলত হি অঙ্গুরি চাপি। অর্থাৎ কাটা বিছিয়ে কমল সমপদতল তার উপর দিয়ে তিনি নিয়ে গিয়েছেন, মঞ্জির চেপে বেঁধে হেঁটেছেন যাতে শব্দ না হয়, বাড়ি অর্থাৎ জল ঢেলে দিয়ে সেই পথকে পিচ্ছিল করে অঙ্গুলি অর্থাৎ আঙুল চেপে চেপে হেঁটেছেন যাতে পড়ে না যায়। অর্থাৎ অনেক বেশি আধুনিক চেতনশীল রূপে তিনি অঙ্কন করেছেন অভিসার পর্যায়ে রাধাকে। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতিরও আমরা উত্তরসূরি বলতে পারি গোবিন্দ দাসকে। বিদ্যাপতির ন্যায় গোবিন্দ দাস ও অভিসার পর্যায়ের পদ রচনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। শুধু অভিসার নয়, পূর্বরাগ, রূপানুরাগ, গৌরাঙ্গ বিষয়ক পদ ইত্যাদি ক্ষেত্রেও তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। অবশ্য তার অভিসার পর্যায়ের পদগুলি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল এবং এই প্রসঙ্গত শঙ্করীপ্রসাদ বসু গোবিন্দ দাসের কবি প্রতিভাকে সম্মান জানাবার জন্য তাকে রাজাধিরাজ উপাধিতে ভূষিত করেছেন। গোবিন্দ দাসের গাম্ভীর্য, পাণ্ডিত্য, তত্ত্বচিন্তা, তার ভাব গভীরতা সমস্ত কিছুর বিচারে তাকে আমরা স্বতন্ত্র কবি প্রতিভা রূপেই বিচার করতে পারি। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।